আমি তাদের বিনীতভাবে অনুরোধ করব, আমরা তো তারুণ্য অনেক আগে শেষ হয়ে গেছে, এখন একদম বার্ধক্য। বার্ধক্যে আমাদের কন্টেন্ট আমাদের কণ্ঠের যে ভলিউম যেটাকে ইংরেজিতে বলে সেটার আগের মতো নেই। মোস্তফা জামাল আজাদ সাহেবকে দেখলেন, উনি একটু সবসময় খুব উঁচু যেটাকে আমরা বলি যে মাত্রায় তিনি বক্তব্য রাখেন, কিন্তু তার মধ্যে উনি কাশছেন, কারণ তার বয়স হয়েছে। আমিও মোটামুটি ভালোই গলায় কথা বলতে পারতাম, এখন আর পারি না, কারণ আমারও এখন আপনার বয়স হয়েছে, বার্ধক্য এসছে। তারপরেও আমরা যে দায়িত্বে আছি সেই দায়িত্বে আমাদের পালন করতে হয়। আমরা চেষ্টা করছি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন গণতান্ত্রিক সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আপনার প্রতিষ্ঠা করবার, তাকে সেই রূপ দেবার, সেই চেষ্টায় আমরা একসাথে কাজ করছি। প্রিয় বন্ধুগণ, আজকে কাজী জাফর আহমদ সাহেবের মৃত্যুবার্ষিকী যখন আমরা পালন করছি, তখন দেশে একটা একদিকে রাজনৈতিক ক্রান্তিকাল, অন্যদিকে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। রাজনৈতিক ক্রান্তিকালে আমরা একটা জয়লাভ করেছি। আমাদের জনগণের দীর্ঘদিনের যে সংগ্রাম, প্রায় 15-16 বছর ধরে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সা শ্রমিক, ছাত্র জনতা, তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এই ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য। সেই ক্ষেত্রে আমরা সফল হয়েছি। আমার ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের যে মূল নেতা খুনি হাসিনা, তিনি পালিয়ে গেছেন। এই কথা বললে সঠিক হবে যে তিনি চলে গেছেন, তিনি পালিয়ে গেছেন। সুতরাং এই পলাতক এবং পতিত যে স্বৈরাচার রুলার শাসক, তার চলে যাওয়াটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা বড় বিজয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা দেখেছেন যে ভয়াবহ বন্যার শুরু কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন। বন্যা হতেই পারে, বৃষ্টি, বিভিন্ন কারণে বন্যা হতে পারে। তার জন্যে ভাই আপনারা এখানে ঝগড়া করতে এসছেন না কাভার করতে এসছেন? প্লিজ, কারো এতটুকু আমাদের ধৈর্য নেই কেন আমি বুঝি না। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থার সৃষ্টি হবে, এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে এটা ভাটির দেশকে তাকে অবহিত করতে হবে জনগণকে সচেতন করার জন্য। সেটা করা হয়নি, যার ফলে একদম পুরো অপ্রস্তুত অবস্থায় একটা ভয়াবহ পানির ঢল এসছে, যে ঢলে ভেসে গেছে বহু মানুষ, মৃত্যুবরণ করেছে অনেক মানুষ, এবং তারা এখন একটা ভয়াবহ জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে। আমি আজকে এই সভা থেকে তাদের প্রতি আমাদের পূর্ণ যে ভালোবাসা, সহমর্মিতা, সেটা আমরা ঘোষণা করছি। যারা ভেসে গেছেন, যারা বন্যায় মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা কাজী জাফর আহমদ সাহেবকে যারা ব্যক্তিগতভাবে চিনি, জানি, যারা তার সঙ্গে রাজনীতি সুযোগ হয়েছে, আমার যেটা জামাল ভাই অনেক বেশি সুযোগ হয়েছে, আমরা যারা তার দল করেছেন তারা অনেক বেশি সুযোগ পেয়েছেন। আমি আমার ছাত্র জীবনে কাজী জাফর আহমদকে আমি পেয়েছি। সে পাওয়াটা কিছুটা নাটকীয় বলা যেতে পারে। আমি তার নাম শুনতাম এই জন্যে
যে আমার পরিবারের অনেকেই ছিলেন যারা বাম রাজনীতি করতেন। তার মধ্যে একজন ছিলেন যার ডাক নাম ছিল ছোটি সাহেব, ছোটি, তার নাম ছিল নুরুল্লাহ কাদের বক্স। তিনি আমার আব্বার ছোট ভাই ছিলেন। তার মুখে কাজী জাফর আহমেদের কথা মাঝে মাঝে শুনেছি। কাজী জাফর আহমেদকে প্রথম যখন দেখি, সেটা হচ্ছে আপনার, আমি কথা বলতে চাই যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতার কথা। আমরা তখন ইতিমধ্যে ছাত্র ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে। জাফর ভাইকে তখন দেখার সুযোগ হয়নি, তিনি কারাগারে ছিলেন। তিনি তখন ছাত্র নেতা ছিলেন না, তখন মোস্তফা জামাল হায়দার নেতা। তিনি তখন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বড় ভাষায় নির্দেশে। কারাগার থেকে বেরিয়ে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্সে একটা বক্তব্য রাখবেন। আমরা এই কথা শুনে, আমরা ফার্স্ট ইয়ারে আছি, আমরা গেলাম। আমাদের সঙ্গে নটরডেম কলেজের প্রায় 21 জন ছাত্র, তারাও গেল তার বক্তৃতা শুনতে। নটরডেম কলেজ ছেলেরা কিন্তু আমরা রাজনীতি করতো না, তারা একটু, আমরা তখন তাদেরকে বলতাম যে সারা একটু ট্যাক্স জাতীয়, অর্থাৎ তখনকার দিনে ট্রেন পাইপ ট্রাউজার পড়তো, আপনার ইংরেজিতে কথা বলতো, মেধাবী ছাত্ররা ছিল, তারা রাজনীতির কাছেও যেত না, আর বাম রাজনীতি তো নয়ই। তো আমরা যখন গেলাম ওখানে, যাওয়ার পরে উনি বক্তৃতা শুরু করলেন। প্রায় 1.5 ঘন্টা বক্তৃতা করলেন। তার 1.5 ঘন্টা বক্তৃতায় আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এবং ওই যে ছাত্ররা, যারা আপনার অত্যন্ত মেধাবী ছাত্র, যারা আপনার বাংলা টাংলাও কম বলতো, তারা কাজী জাফরের একদম ভক্ত হয়ে গেল। ওইখানেই তারা বললো যে আমরা ছাত্র ইউনিয়নে যুক্ত। এই যে আপনার তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, বাগ্মিতা ছিল, এবং মানুষকে আপনার আকর্ষণ করবার তার যে ক্ষমতা, এটা কাজী জাফরের মধ্যে সত্যি এটা অসাধারণ। আজকাল নেতাদের মধ্যে সেটা খুব কম দেখা যায়। তিনি যখন বক্তৃতা করতেন তখন মনে হতো যে আসলে আপনার একজন কোথায় একজন বিখ্যাত অরেটর একজন বক্তৃতা করছেন। যাই হোক, সেই কাজী জাফর তার রাজনৈতিক জীবনেও কিন্তু আপনার একজন সত্যিকার অর্থে একটা রহস্য পুরুষ ছিলেন বলা যায়। রহস্য পুরুষ বলে এই জন্যে যে তিনি যখন শ্রমিক রাজনীতি করেছেন, তখন কিন্তু তিনি একেবারে ওইখানেই তিনি কিন্তু অবিসংবাদী নেতা হয়েছেন জঙ্গিতে, এবং শ্রমিক রাজনীতিতে মিশে গেছেন। পরবর্তীকালে তিনি যখন গণতান্ত্রিক রাজনীতিতে পুরোপুরি এসছেন, সেখানে তিনি তার ভূমিকা পরিপূর্ণভাবে রেখেছেন। আপনারা সবাই জানেন, আমি সেই ইতিহাস বলতে চাই না। শেষের দিকে একদম যখন তিনি জাতীয় পার্টিতে আছেন, এবং আমরা যখন আপনার আন্দোলন করছি, এবং আমাদের খাদিজের নেতৃত্বে এরশাদের বিরুদ্ধে, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে, এরশাদ তখন অপোজিশনে এসছেন। সেই সময়ে জাফর ভাইয়ের সঙ্গে আবার আমি দেখা করি। দেখা করে তাকে আমি অনুরোধ করি আমার নেত্রীর নির্দেশে যে আপনি জাতীয় পার্টি, এরশাদের জাতীয় পার্টি ছেড়ে আপনি জনগণের কাতারে আসেন আমাদের সঙ্গে। তখন 15-14 আন্দোলনের আগে মনে আছে, তাই না? এবং আমরা শুনে অবাক হবেন যে কাজী জাফর তখন যখন ম্যাডামের সঙ্গে দেখা করতে নিয়ে যাবো রাতে গোপনে, আমি যখন যে বাসা থেকে তাকে নিয়ে যাবো সে বাসায় গেলাম, এদিকে যে এক ভদ্রলোক বসে আছেন তোমার মধ্যে, তাকে আমি চিনতে পারি না। তিনি আপনার একদম একজন অত্যন্ত বড় আলেমের বেশ সারি একজন ভদ্রলোক বসে আছেন, এই দাড়ি, মাথায় আপনার চমৎকার টুপি, কাঁচখান পরা। আমি যখন গান থেকে মুচকি মুচকি হাসছেন, আমি চিনতে পারিনি। আব্দুল্লাহ ভাই ছিলেন, আব্দুল্লাহ ভাইয়ের বাসায়, আব্দুল্লাহ ভাই বাসায়। তো ওইখানে আমি ভদ্রলোক কে